সবাইকে নমস্কার। আমি গৌতম এবং সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্লেট টেকটনিক নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা সম্পূর্ণ মডেলটাকে কতগুলো নির্দিষ্ট পয়েন্টে ভাগ করে নিয়েছি। সেগুলো হলো এরূপ: মিনিং অ্যান্ড কনসেপ্ট, টাইপস অফ প্লেটস, প্লেট মার্জিন অ্যান্ড বাউন্ডারি, প্লেট কলিশন এবং মিসেলেনিয়াস। প্রথমে আমরা জেনে নেব প্লেট টেকটনিকের বিষয়বস্তু সম্পর্কে। প্লেট টেকটনিক শব্দটি দুটি শব্দের মিলনের ফলে এসেছে, সেটা হলো প্লেট এবং টেকটনিক। প্লেট কথাটির অর্থ হলো ভূপৃষ্ঠের উপরে যে লিথোস্ফিয়ারিক বা শিলামণ্ডল রয়েছে তার খণ্ড, যা অ্যাস্তনোস্ফিয়ার উপরে ভাসমান অবস্থায় রয়েছে। আবার টেকটনিক শব্দটি এসেছে গ্রিক শব্দ টেকটন থেকে, যার অর্থ হলো ফরমেশন অফ ল্যান্ডফর্ম বা ভূসাংগঠনিক। অর্থাৎ প্লেট টেকটনিক বলতে বোঝায় প্লেট এর বিবর্তন, প্রকৃতি, চলন ইত্যাদি সম্পর্কে অধ্যয়নকে। এই প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কানাডিয়ান জিওফিজিস্ট জে.টি. উইলসন 1965 সালে। এরপর 1967 সালে ম্যাকেঞ্জি এবং পার্কার ইউলার্স জিওমেট্রিক্যাল থিওরেম আলোচনা করতে গিয়ে প্লেট টেকটনিক এর কথা বলেন এবং প্লেট মোশন বা পাতের সঞ্চালনের কথাটি তারা বলেন। তারা এর উপর ভিত্তি করে পেভিং স্টোন হাইপোথিসিস প্রদান করেছিলেন। 1968 সালে মর্গান এবং পিচো আরো বিস্তৃতভাবে প্লেট টেকটনিক সম্পর্কে আলোচনা করেছিলেন। এবার আমরা পাতের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রথমতই পাতগুলো অ্যাস্তনোস্ফিয়ারের উপরে ভাসমান। অ্যাস্তনোস্ফিয়ার বলতে বোঝায়, যদি আমরা ডায়াগ্রাম দেখি তাহলে বুঝতে পারবো, এটি হলো পৃথিবীর ইন্টারনাল স্ট্রাকচার। ভূপৃষ্ঠ থেকে শুরু করে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। প্রধানত 3টি স্তরে ভাগ করা হয়েছে কম্পোজিশনালি, সেটা হলো ক্রাস্ট, মেন্টাল এবং কোর। তো এই ক্রাস্টের নিচে এবং মেন্টালের উপরিভাগে যে একটি স্তর রয়েছে, যা সান্দ্র পথ দ্বারা সৃষ্ট, তাকে অ্যাস্তনোস্ফিয়ার বলে। আরো ভালোভাবে বলতে গেলে বলতে হয়, গুরুমণ্ডলের উপরিস্তরে যে থকথকে সান্দ্র প্লাস্টিকের মতো দুর্বল স্তর রয়েছে তাকেই অ্যাস্তনোস্ফিয়ার বলে। এই স্তরকে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়, কারণ এই স্তরেই অগ্ন্যুৎপাত, আগ্নেয়শ্বাস প্রভৃতি এবং ভলকানোস প্রভৃতি ক্রিয়াকলাপ এই স্তরের মধ্যেই সংঘটিত হয়। এছাড়া এই স্তরের গভীরতা 60 থেকে 100 কিলোমিটারের মধ্যে, 100 বা 150 কিলোমিটারের মধ্যে। এই স্তরটিতে তেজস্ক্রিয় পদার্থের বিতরণের জন্য এই স্তরের যে স্টেট, সেটা সান্দ্র অবস্থায় থাকে। গুটেনবার্গ এবং অ্যান্ডারসন এই স্তরটির নাম অ্যাস্তনোস্ফিয়ার রেখেছিলেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, এই প্লেটগুলোর বা পাতগুলোর অ্যাভারেজ থিকনেস 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে হয়। যে সমস্ত পাতগুলো সমুদ্রের নিচে অবস্থিত তাদের থিকনেস 100 কিলোমিটারের মতো হয়, এবং যেগুলো মহাদেশীয় পাত তাদের থিকনেস বা পুরুত্ব 150 কিলোমিটারের মতো হয়। এবং একটি পাত মোটামুটি 1 থেকে 10 মিলিয়ন স্কয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। বর্তমানে পৃথিবীতে 6টি মেজর এবং 20টি মাইনর প্লেটস রয়েছে। এই বিষয়ে সম্পর্কে আমরা পরবর্তীতে আরো বিশদভাবে জানব। সাধারণত দু ধরনের প্লেট আমরা দেখতে পাই। একটি হলো কন্টিনেন্টাল প্লেট আর একটি হলো ওশিয়ানিক প্লেট, অর্থাৎ মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত। তো মহাদেশীয় পাত হলো সেই সমস্ত পাত যার দ্বারা মহাদেশীয় ভূখণ্ড গঠিত এবং যা অ্যাস্তনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে, এবং এদের ঘনত্ব হালকা প্রকৃতির। অপরপক্ষে ওশিয়ানিক পাতগুলো
কন্টিনেন্টাল পাত বা মহাদেশীয় পাতের তুলনায় অনেক ভারী হয়। দ্বিতীয়ত হলো মহাদেশীয় পাতগুলির অ্যাভারেজ থিকনেস হলো 100 কিলোমিটার, ওশিয়ানিক প্লেটের 120 থেকে 160 কিলোমিটার। সাধারণত যখন দুটি পাতের সংঘর্ষ হয় তখন মহাদেশীয় পাতগুলো হালকা হওয়ার দরুন ভারী পাতের ওপরে উঠে যায়। ভারী পাত বলতে এখানে মহাসাগরীয় পাতকে বোঝানো হয়েছে। পৃথিবীতে বর্তমানে 6টি মেজর প্লেট রয়েছে। এগুলো হলো এরূপ: প্রথমে রয়েছে আন্টার্কটিকা প্লেট, যার অবস্থান দক্ষিণ গোলার্ধে দক্ষিণ অংশে। এছাড়া রয়েছে আফ্রিকান প্লেট, এটি হলো আফ্রিকান প্লেট। ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার এই দুটি প্লেটকে মিলে একসঙ্গে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট বলে। ইউরেশিয়ান প্লেট হলো এশিয়া ও ইউরোপের ভূখণ্ড নিয়ে যে প্লেটটি রয়েছে তাকে ইউরেশিয়ান প্লেট বলে। সাউথ ও নর্থ আমেরিকান প্লেট, যদিও কোনো কোনো বইয়ে এই দুটো প্লেটকে আলাদা করে দেখানো হয়েছে, তবে নর্থ এবং সাউথ আমেরিকাকে একসঙ্গে সাউথ আর নর্থ আমেরিকান প্লেটও বলা হয়। এবং সর্বশেষে প্যাসিফিক প্লেট, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় পাত। এই 6টি হলো গিয়ে মেজর প্লেট। সাধারণত 3 ধরনের প্লেট বাউন্ডারি পরিলক্ষিত হয়। প্রথমটি হলো কনভার্জেন্ট বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, অর্থাৎ যেই প্লেট বাউন্ডারিতে দুটি প্লেট পরস্পর মুখোমুখি দিকে সঞ্চারিত হয় এবং অপেক্ষাকৃত হালকা পাতটি ভারী পাতের উপরে উঠে যায় এবং ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং প্রবেশ করতে করতে একসময় মেন্টাল অর্থাৎ গুরুমণ্ডলে পৌঁছায় এবং সেখানে গলে যায়। দ্বিতীয়ত রয়েছে ডাইভারজেন্ট বা কনস্ট্রাকটিভ পাথ, অর্থাৎ এক্ষেত্রে দুটি প্লেট বা পাত পরস্পর থেকে দূরে সরে যায়, তার ফলে মধ্যবর্তী অঞ্চলে একটা ভয়েডের সৃষ্টি হয় এবং এই ভয়েড থেকে অনেক সময় ভলকানো অগ্নুচ্ছ্বাস হয় এবং নতুন ভূমিরূপের সৃষ্টি করে। তাই একে কনস্ট্রাকটিভ বা গঠনমূলক পাথ বাউন্ডারি বলে। তৃতীয় প্রকার রয়েছে কনজারভেটিভ বা ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। এক্ষেত্রে প্লেটগুলো পাশাপাশি চলন ঘটে, তার ফলে এদের মধ্যে কোনো সংঘর্ষ হয় না, তার ফলে এই বাউন্ডারিতে কোনো রকম ভূখণ্ডর সৃষ্টি বা ধ্বংস হয় না। কনভার্জেন্ট বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারির উদাহরণ হিসেবে বলা যায় এশিয়া ও ইন্ডিয়ান প্লেট, অর্থাৎ এক্ষেত্রে ভারতীয় প্লেটটি এশিয়া প্লেটের অভ্যন্তরে প্রবেশ করে। এক্ষেত্রে অপেক্ষাকৃত ভারী ভারতীয় পাতটি ইউরেশীয় বা এশিয়া পাতের ভেতরে প্রবেশ করে। এর ফলে এই দুটি প্লেট বাউন্ডারির মধ্যবর্তী অঞ্চলে শিলার মধ্যে ভাঁজ পড়ে এবং ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। তাই আমরা দেখতে পারি এই দুই পাত সীমান্ত বরাবর হিমালয় পর্বতের অবস্থান রয়েছে। আবার ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে যখন দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়, তো মধ্যবর্তী অঞ্চলে যে ফাঁকা স্থানের সৃষ্টি হয় সেই স্থান দিয়ে ভলকানিক এরাপশন ঘটে এবং এই স্থানটি ভরাট হয়ে নতুন ভূমিরূপের সৃষ্টি করে। এইরূপ ভূমিরূপ আমরা দেখতে পারি মিড ওশিয়ানিক রিজ অফ আটলান্টিক ওশিয়ানে, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে। এই ছবি থেকে পরিষ্কার যে এই যে অংশটি রয়েছে, এই যে প্লেট বাউন্ডারি রয়েছে, যেটা আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার প্লেট বাউন্ডারি এবং ঠিক আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বিস্তারিত হয়েছে, এই প্লেট বাউন্ডারিটি একটি ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। ফলস্বরূপ এখানে দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এবং এই মধ্যবর্তী অঞ্চলে অগ্নুৎপাতের ফলে নতুন ভূমিরূপের সৃষ্টি হচ্ছে এবং নতুন ভূমিরূপের সৃষ্টি হচ্ছে দেখে ধীরে ধীরে আটলান্টিক মহাসাগরের যে বিস্তার তা ধীরে ধীরে বাড়ছে। এটি হলো গিয়ে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারির একটা প্রকৃষ্ট এক্সাম্পল। এরপর কনজারভেটিভ প্লেট বাউন্ডারির উদাহরণ হিসেবে বলা যায় যে সান আন্দ্রিজ যে ফল্ট রয়েছে, যেটা একটি ট্রান্সফর্ম ফল্ট, সেটি একটি প্রকৃষ্ট উদাহরণ এই কনজারভেটিভ বা ট্রান্সফর্ম ফল্ট বাউন্ডারির।
কারণ এই অঞ্চলে দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় না বা দূরে সরে যায় না, পরস্পরের পাশাপাশি চলন ঘটে। সাধারণত এই ট্রান্সফর্ম বা কনজারভেটিভ প্লেট বাউন্ডারির অঞ্চলে ফল্ট বা চ্যুতির সৃষ্টি হয়। আবার কনভার্জেন্ট বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারিতে 3 ধরনের পাতের মুভমেন্ট ঘটে। প্রথমটা হলো গিয়ে কন্টিনেন্ট টু কন্টিনেন্ট, অর্থাৎ মহাদেশীয় পাতের সঙ্গে মহাদেশীয় পাতের সংঘর্ষ। এক্ষেত্রে দেখা যাবে যে যখন if two plates that meet at convergent plate boundary both consist of continental crust, they will smash together and pushed upward to create mountains। অর্থাৎ এক্ষেত্রে যখন দুটি মহাদেশীয় পাত পরস্পরের সঙ্গে মিলিত হবে এবং মিলিত হলে যেহেতু দুটি মহাদেশীয় পাত দুটি হালকা, তো সাধারণতভাবে একটা নিচে একটা নাও আসতে পারে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দুটি পাত পরস্পরের কাছে এসে স্ম্যাশ হবে বা সংঘর্ষে লিপ্ত হবে এবং ভঙ্গিল পর্বতের সৃষ্টি ঘটবে। আর এই যে মহাদেশীয় পাতের সঙ্গে মহাদেশীয় পাতের সংঘর্ষ, এইটা গুরুমণ্ডলে সংঘটিত হয় না, যেহেতু দুটি হালকা পাত আর একটু দুটোই সীমার উপর অবস্থিত। তার ফলে এখানে এই দুই পাত সীমান্ত সংঘর্ষ অঞ্চলে কোনো রকম অগ্নুৎপাত বা ভলকানিক অ্যাক্টিভিটি দেখা যায় না। এক্সাম্পল হিসেবে বলা যায় ভারতীয় পাতের সঙ্গে ইউরেশিয়া পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে হিমালয় মাউন্টেন। একইভাবে আফ্রিকান প্লেটের সাথে ইউরেশিয়া প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে আল্পস পর্বতমালা এবং জার্জোস মাউন্টেন্স। একইভাবে রকি মাউন্টেন উত্তর আমেরিকায় কন্টিনেন্ট টু কন্টিনেন্ট সংঘর্ষের ফলেই হয়েছে। এবার কন্টিনেন্ট টু ওশিয়ান সংঘর্ষের ফলে কি হতে পারে সেই বিষয়ে জানব। যখন মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের সংঘর্ষ ঘটে, এক্ষেত্রে মহাসাগরীয় পাত অবশ্যই মহাদেশীয় পাত থেকে ভারী হয়। তার ফলে মহাসাগরীয় পাতটি মহাদেশীয় পাতের তলদেশে প্রবেশ করে এবং 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 এই প্রসেসকে বলা হয় সাবডাকশন। আর এই প্রসেসটা সাধারণত ওশিয়ানিক ট্রেঞ্চ অঞ্চলে দেখা যায়। এই যেই অঞ্চলে কন্টিনেন্টাল ক্রাস অর্থাৎ মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাত সংঘর্ষ ঘটলো এবং মহাসাগরীয় পাতটি মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করলো, এই সম্পূর্ণ অঞ্চলটিকে বলা হয় সাবডাকশন জোন। এই অঞ্চলেই ভূমিকম্প এবং ভলকানিক ইরাপশনের অস্তিত্ব সবথেকে বেশি দেখা যায়। ভলকানিক ইরাপশনের ফলে এই উপকূলবর্তী অঞ্চলে যে ভলকানিক পর্বত এর সৃষ্টি হয় বা তাকে বলা হয় ভলকানিক আর্ক। উদাহরণ হিসেবে বলা যায় এই যে নাজকা প্লেট রয়েছে, যেটি একটি ওশিয়ানিক প্লেট, সেটি সাউথ আমেরিকা অর্থাৎ মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে এবং ফলস্বরূপ আন্দিজ পর্বত এবং পেরু ট্রেঞ্চের সৃষ্টি হয়। আবার যখন দুটি ভারী ওশিয়ানিক প্লেট অর্থাৎ মহাসাগরীয় প্লেট পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন বৃত্তচাপীয় দ্বীপমালার সৃষ্টি হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে পাতের সংঘর্ষের ফলে ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়েছে। এই চিত্র থেকে এটা পরিষ্কার যে 3 ধরনের প্লেট বাউন্ডারি আমরা দেখতে পেয়েছি, সেটা হলো গিয়ে ডাইভারজেন্ট, কনভার্জেন্ট এবং ট্রান্সফর্ম। এখানে দেখা যাচ্ছে যে স্কাই কালারের মাধ্যমে যে সমস্ত বাউন্ডারি দেখানো হচ্ছে সেটা হলো গিয়ে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি, অর্থাৎ এই ক্ষেত্রে এই প্লেট থেকে পরস্পর দূরে সরে যাচ্ছে। যেমন একটু আগে আমি বলেছিলাম যে আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে যে প্লেট বাউন্ডারিটি বিস্তৃত সেটি হলো গিয়ে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি, এবং এই অঞ্চলেই মিড ওশেনিক রিজের ফলে দিনের দিন আটলান্টিক মহাসাগরের বিস্তার হচ্ছে। আবার নীল রঙের মাধ্যমে যে বাউন্ডারি দেখানো হয়েছে তা হলো গিয়ে
কনভার্জেন্ট অর্থাৎ ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যাসিফিক প্লেট বাউন্ডারি, ইন্দো অস্ট্রেলীয় প্লেট বাউন্ডারি এবং ইউরেশীয় প্লেট বাউন্ডারি এরা পরস্পর ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারির মধ্যে পড়ে। এই দুটি প্লেট পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়। ইন্দো অস্ট্রেলীয় প্লেট আর প্যাসিফিক প্লেট দুটোই ওশেনিক প্লেট। এই প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হয় বৃত্তচাপীয় দ্বীপমালা, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান ইত্যাদি। একইভাবে ইন্দো অস্ট্রেলিয়া প্লেট অর্থাৎ মহাসাগরীয় প্লেট এবং ইউরেশিয়া প্লেট অর্থাৎ মহাদেশীয় প্লেট যখন সংঘর্ষে লিপ্ত হয়, মহাসাগরীয় প্লেট অর্থাৎ ভারতীয় প্লেটটি ভারী হওয়ার দরুন মহাদেশীয় প্লেট অর্থাৎ ইউরেশীয় প্লেটের অভ্যন্তরে প্রবেশ করে এবং এই অঞ্চলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। দুঃখিত, একটু ভুল বলেছি। এক্ষেত্রে ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেট দুটোই মহাদেশীয় প্লেট এবং এর মিলনের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। কারণ দুটি মহাদেশীয় প্লেট মিলনের ফলে কখনোই ভলকানিক ইরাপশন বা অগ্নুদ্গম সৃষ্টি হয় না। তাই যেহেতু ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে, তাই দুটি পাতই হলো গিয়ে মহাদেশীয় প্লেট। এরপরে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং যেটি একটি মহাসাগরীয় পাত, এর সঙ্গে ইউরেশীয় পাত, নর্থ আমেরিকান পাত, এই সমস্ত পাতের সংঘর্ষের ফলে প্রশান্ত মহাসাগরীয় পাত এই সমস্ত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে এবং এই সমস্ত অঞ্চলে সৃষ্টি হয় সাবডাকশন জোন। তার সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় ভূমিকম্প প্রবণতা। তাই এই যে প্রশান্ত মহাসাগরকে ঘিরে চারিদিকে যে একটি বেল্টের আকারে বা বলয় আকারে রয়েছে, এটি হলো গিয়ে পৃথিবীর সবথেকে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা। একইভাবে নাজকা প্লেট যখন দক্ষিণ আমেরিকা প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী অঞ্চলে সৃষ্টি হয় ট্রেঞ্চ এবং আন্দিজ পর্বতমালা। এবার কিছু গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে আলোচনা করব। প্রথমে জেনে নেব প্লেট টেকটনিক কি। যখন মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাতের মধ্যে সংঘর্ষ ঘটে এবং মহাসাগরীয় পাতটির কিছু অংশ মহাদেশীয় পাতের উপর উঠে যায়, সাধারণত কি হয়? সাধারণত মহাসাগরীয় পাতটি ভারী হয় এবং মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে। কিন্তু যখন মহাসাগরীয় পাতের কিছু অংশ মহাদেশীয় পাতের উপর উঠে যায় এবং আবার কিছু অংশ মহাদেশীয় পাতের নিচেও প্রবেশ করে, এইরূপ অবস্থানকে বলা হয় ফ্লেক সংস্থান। 1988 সালে হফম্যান এবং রানালি এই ফ্লেক সংস্থান সম্পর্কে ধারণা প্রদান করেন। ট্রিপল জাংশন অর্থাৎ এক্ষেত্রে যখন তিনটি পাত পরস্পরের দিকে মুখোমুখি হয় এবং একটি ওয়াই আকারের বাউন্ডারি তৈরি করে, প্লেট বাউন্ডারি তৈরি করে, তখন সেই অঞ্চলটিকে বলা হয় ট্রিপল জাংশন জোন বা ট্রিপল জাংশন এরিয়া। এই ওয়াই আকারের ট্রিপল জাংশন পয়েন্টের যদি দুটি বাহু সক্রিয় থাকে এবং একটি বাহু নিষ্ক্রিয় থাকে, তাহলে সেই অঞ্চলটিকে বলা হয় অলাকো জোন। ট্রিপল জাংশনের একটা প্রকৃষ্ট উদাহরণ হলো গিয়ে প্রশান্ত মহাসাগরীয় পাত, নাজকা প্লেট এবং আন্টার্কটিকা পাতের মিলনের ফলে এই যে একটি ওয়াই আকৃতি পাত বাউন্ডারি এর সৃষ্টি হয়েছে, এটি একটি প্রকৃষ্ট উদাহরণ ট্রিপল জাংশন পয়েন্টের। সিবন লাইন বা স্ট্যাচিওর লাইন বলতে বোঝায় যে রেখা বরাবর দুটি পাতের মধ্যে সংঘর্ষ হয়, অর্থাৎ যে রেখা বরাবর দুটি পাতের মধ্যে সংঘর্ষ হয় তাকেই সিবন রেখা বলা হয়। এই রেখাটি সর্বদাই অস্থির। এই রেখা বরাবর ভূত্বকীয় ফাটল ক্ষারকীয় অগ্নুদ্গমে বুঝে যায়। সিবন রেখা বরাবর পলি ভীষণভাবে চাপ খায় এবং স্থানচ্যুত হয়।
এইরূপ জীবনরেখা হিমালয়ের পশ্চিমাংশে সিন্ধু নদের উপত্যকা এইরূপ জীবনরেখা দেখা যায়। দুটি পাতের মিলনস্থলকেই বেনি অফ জোন বলে। অর্থাৎ দুটি পাত যেখানে মিলিত হয় এবং সেটা যদি ভূমিকম্প প্রবণ অঞ্চল হয়, সেই পাত সীমানাকেই বলা হয় বেনি অফ জোন। বেনি অফ জোন সাধারণত ভূপৃষ্ঠ থেকে 30 ডিগ্রি থেকে 48 ডিগ্রি কোণে অবস্থান করে এবং এর গড় কোণ 45 ডিগ্রি কাছাকাছি থাকে। এই অঞ্চলটি প্রবল ভূমিকম্প প্রবণ এবং অগ্ন্যুৎগম জনিত এলাকা। বেনি অফ জোনের উদাহরণ হিসেবে বলা যায় ইউরেশীয় পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাত যে সীমান্ত বরাবর মিলে সেখানে বেনি অফ জোন সৃষ্টি হয়েছে। সাবডাকশন ফ্লিপ বলতে যখন সাধারণত একটি পাত সীমান্ত বরাবর অঞ্চলে সাবডাকশন হয়, অর্থাৎ ভারী পাতটি হালকা পাতের অভ্যন্তরে প্রবেশ করে এবং কোনো কারণবশত যদি সেই সাবডাকশনটা উল্টা হয়ে যায়, অর্থাৎ হালকা পাতটি ভারী পাতের নিচে প্রবেশ করে এবং আগে যে সাবডাকশন ছিল সেটাকে ব্রেক করে, তাহলে সেটাকে বলে সাবডাকশন ফ্লিপ। এই ডায়াগ্রাম থেকে এটা পরিষ্কার যে প্রথমে এই লাইট কালারে যে অংশটি রয়েছে বা প্লেটটি, সেটি ছিল সাবডাকশন জোন আর এটি ছিল সাবডাক্টেড লিথোস্ফিয়ার বা ওভাররাইডিং লিথোস্ফিয়ার। কিন্তু পরবর্তীকালে কোনো কারণবশত যখন এই ওভাররাইডিং লিথোস্ফিয়ারটি প্রিভিয়াস সাবডাকশন জোনকে ব্রেক করে তার একটি বাহুকে ব্রেক করে একটি বাহু থেকে ছিন্ন করে এবং নিজে সাবডাক্টেড হয়, তখন এই প্রক্রিয়াকেই বলে সাবডাকশন ফ্লিপড। এবার আলোচনা করব হটস্পট সম্পর্কে। হটস্পট হলো গিয়ে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের অনেক স্থান এমন রয়েছে যেখানে বিশেষ কিছু স্থানীয় কারণে উষ্ণতা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে। একেই বলা হয় তপ্তবিন্দু। সাধারণত দুটি পাত সীমান্ত বরাবর অঞ্চলে, অর্থাৎ যেখানে ভলকানিক ইরাপশন এর প্রবাবিলিটি থাকে সে সমস্ত অঞ্চলে এই তপ্তবিন্দু সৃষ্টি হয়। এই তপ্তবিন্দু সৃষ্টি হওয়ার পেছনে অ্যাস্ট্রোস্ফিয়ারের নিচে থাকা বা অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে থাকা বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের বিকিরণের জন্য দায়ী। এই ম্যাপের দ্বারা যে সমস্ত পাতগুলো রয়েছে পৃথিবীতে তাদের গতি প্রকৃতি বা মুভমেন্ট কোন দিকে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি মিড আটলান্টিক রিজিয়ন দেখি তাহলে বুঝতে পারবো যে এই সীমান্তবর্তী অঞ্চলে যে সমস্ত পাতগুলো রয়েছে সেগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে বা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি সৃষ্টি করেছে। আবার এখানে ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের মধ্যে একটা সংঘর্ষ পরিলক্ষিত হয়। আবার প্রশান্ত মহাসাগরীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতেরও সংঘর্ষ পরিলক্ষিত হয়। এইভাবে সমস্ত পৃথিবীতে পাতের বিভিন্ন দিকে বিভিন্ন রকম মোশন বা গতি চলছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের প্লেট টেকটনিক সম্পর্কে কিছু তথ্য। আশা করব সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সবাইকে ধন্যবাদ and thank you.